প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরী আলম সিদ্দিকী। অধ্যাপক নুরী আলম সিদ্দিকী, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদে স্বাগত জানাচ্ছি। সঙ্গত কারণে শুরুতেই আপনাকে যে কোশ্চেনটি করতে চাচ্ছি যে বার্ষিক পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা, তাদের আন্দোলনের যৌক্তিকতা কতটুকু? আরেকটু যদি যোগ করি যে এই সময়ে তাদের আন্দোলনের যৌক্তিকতা কতটুকু? আপনাকে ধন্যবাদ। আসলে এই যে আপনি জানেন যে এখন নভেম্বর মাস, আগামী মাসের শুরুর দিকে বা এই মাসের শেষের দিক থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে বিভিন্ন স্কুলে, এবং এটা এই সময়ে যে শিক্ষক হিসেবে ওনারা যে আন্দোলন করতেছে এটা কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি সেটা হলো যে এই পরিস্থিতিতে একজন শিক্ষক কখনোই শিক্ষক সুলভ আচরণ এটা হতে পারে না। যে উনি যখন চাকরিতে যোগদান করেন তখন উনি কিন্তু জেনে বুঝে আসছেন যে আমার চাকরির কোনখানে আমি পদোন্নতি কবে পাবো, আমার চাকরির অবস্থা কিভাবে থাকবে, এবং সমস্ত টার্মস এন্ড রেফারেন্স যেটা আছে উনি কিন্তু জেনে শুনে সেখানে করছেন। এই যে এই আন্দোলনটা এটা একদম সুস্পষ্ট চাকরিবিধির লঙ্ঘন। আমি যদি বলি এতে কোনো ব্যত্যয় নেই। এখন দেখেন যে প্রধান শিক্ষকরা কয়দিন আগে আন্দোলন করে গিয়েছেন এবং তারা ওনাদের ওনাদের দাবি দাওয়া নবম গ্রেডে নিয়ে আসছেন, এবং সেটা অনেক দিন ধরে চলতেছিল, আমি সেটা জানি। কিন্তু হুট করে এই শিক্ষকদের একটা দাবি আমরা শুনেছি সে যে তারা 11তম গ্রেডে আসতেছে। তো সেটা 11তম গ্রেডে যদি থাকতে হয় সেটার জন্য সরকারের সাথে আলোচনা করতে পারে, সেগুলো সবই ঠিক আছে। কিন্তু হঠাৎ করে সেটা 11তম থেকে নেমে এসে আবার এখন 10ম গ্রেডে চাচ্ছে। দেখেন, এগুলো হচ্ছে কি, আপনি এই যে প্রতিবেদনের মধ্যে আমি যেটা শুনছিলাম সেটা হলো যে কিছু শিক্ষক ক্লাসে যাচ্ছেন, কিছু শিক্ষক ক্লাসে যায় না। অর্থাৎ যারা ক্লাসে যাচ্ছেন ওনারা কিন্তু সত্যি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ওনারা ওনাদের চাকরি বিধিগুলো জানে। আমি এইটা যদি বলি যে সরকার আসলে এই মুহূর্তে সত্যি সত্যি কঠোর হওয়া দরকার। কারণ এইরকম এই যে আপনার সামনে ইলেকশন, জাতীয় নির্বাচন, এবং আপনার এই যে বার্ষিক পরীক্ষা, এই সময় যদি তারা এই আন্দোলনগুলো করে আপনি নিশ্চিত মাথায় রাখবেন যে এখানে ডেফিনেটলি অন্য কোনো কিছু ইস্যু ওনাদের মধ্যে আছে, এবং এটা এক ধরনের এই হেফাজত ব্যবস্থা সৃষ্টি করা ছাড়া এছাড়া আর কোনো রকম ব্যর্থ হবে। আমি মনে করি যে একজন চাকরিকালীন থাকা অবস্থায় উনি কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন? উনি তো সরকারি স্কুলেরই শিক্ষক। এটা যদি এরকম হতো যে কিন্ডার গার্ডেন আসছে, বেসরকারি স্কুলগুলো আসছে তাদের দাবি দেবে, সেটা হয়তো মানা যেত। কিন্তু আপনি কিভাবে সরকারের চাকরিতে থেকে আপনি কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন? এটা তো কোনোভাবে কাম্য না। ডেফিনেটলি একটা সময় আসবে। এখন ধরেন আপনি প্রথম কথা হলো যে আমরা যখন শিক্ষক, আমাদের প্রথম কাজ হবে আমাদের শিক্ষার্থীর সর্বোচ্চ যে এই মঙ্গলটা আসলে সেটা কামনা। তো সেটা কামনা করতে যে আপনি যখন ফাইনাল পরীক্ষা, আপনি কি এর মধ্যে বুঝছেন যে হ্যাঁ আমি যদি পরীক্ষা না নিই তাহলে সরকার একটা বেকায়দায় পড়ে যাবে, তারপরে সরকার আমাকে আমার দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হবে? ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না অনেকটা, যে আপনি এক ধরনের প্রেশারের মুখে রেখে এই কাজটা করছেন। দেখেন, এই পরীক্ষাটা এখন যদি পিছায় তাহলে এটা আমাদের জাতীয় নির্বাচনে এক ধরনের প্রভাব ফেলবে, এবং সেক্ষেত্রে আরো অনেক কিছু ঘটবে। তাহলে এই যে এই পরিস্থিতিগুলো তৈরি করার জন্য কিন্তু একটা গোষ্ঠী এর পেছনে লেগে আছে, এবং তাহলে আমরা কি এটা দেখেছি। আপনি মনে করছেন যে এই আন্দোলনের পিছে কারো ইন্ধন থাকতে পারে? আমি আমি একদম মানে মোটামুটি একদম অনেক ধরনের মানে বোঝা যাচ্ছে যে এই যে আপনি দেখছেন যে কুমিল্লা থেকে আমাদের যে প্রতিবেদক কথা বলছিলেন ওইখানে কিন্তু বলেছে যে কিছু শিক্ষক ক্লাসে গেছে, আবার কিছু যায় না। তার মানে এটা যদি সর্বসম্মতিক্রমে আন্দোলনটা হতো তাহলে সারা বাংলাদেশে একই যোগে একইভাবে চলতো। এটা কিন্তু সেটা হয় নাই। তার মানে কোন একটা পার্টিকুলার গোষ্ঠী এখানে কিছু মানুষজন জড়ো করছেন। আপনি এখানে আপনার যেহেতু সাংবাদিক, আপনার অনুসন্ধানে একটা প্রতিবেদন তৈরি করেন বা একটা একটা সাংবাদিকতা ওইখানে রিপোর্ট করেন, দেখবেন যে এখানে আপনি খুঁজে পাবেন যে কেউ না কেউ এখানে টাকা দিচ্ছে, কেউ রসদ যোগাচ্ছে, এবং এটাকে যেন মানে টেনে নেওয়া যায় সেই কাজগুলো হচ্ছে। দেখেন, আমরা গত 5 বছর পর থেকে সারা বাংলাদেশে এরকম অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটছে। আপনি সরকারকে এক মুহূর্ত সময় দিচ্ছেন না কাজগুলো ঠিক মতো করার জন্য, এবং সেই ঘটনাটা এখানেও ঘটছে। তবে এই প্রাথমিক শিক্ষকদের এই জায়গাটা সেন্সিটিভ। দেখেন, এখানে এক ধরনের ঘটনা ঘটবে, আমি আপনাদেরকে বলে মানে আমি হান্স করছি। সেটা কিরকম? সেটা হলো যে যেহেতু তারা শিক্ষক, স্বাভাবিকভাবে এই আন্দোলনটা তারা করতে চাচ্ছে, সরকার এটার উপরে এগেনস্টে যাবে, গেলে যেটা হয় কি যে দিন শেষে আলটিমেটলি এটা এমন হবে যে এই যে এই মানে বলবে যে এক ধরনের সহানুভূতি তারা কামাবে। এখন সারা বাংলাদেশ আমি গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আজকে সকালে যে সব শিক্ষকদের ক্লাসরুম বর্জন যেমন আপনার কাম্য না, আবার এট দ্য সেম টাইম শিক্ষকদের উপর মানে লাঠি চার্জ করা বা ওনাদের উপরে আপনার চড়াও হওয়া সেটাও ভালো কাম্য না। তার মানে এই যে দুই পক্ষের মানুষও কিন্তু এখন আছে। তাহলে আমরা যদি এটাকে ধরে নিই এইভাবে যে এই আন্দোলনটা শিক্ষক যদি অবশ্যই করে সেটা আরো পরে করে, কারণ ইলেকশনটা মানে এই আপনার জাতীয় এই প্রথম কথা হলো যে তাদের বার্ষিক পরীক্ষা শেষ হোক, তারপরে তাদের যে আন্দোলনটা এটা আদৌ যুক্তিকতা কিনা, কারণ তারা জেনে বুঝে আসছে যে তারা এই যে আপনার 12তম গ্রেডে থাকবে। এখন সেটা তারা দাবি করতে পারে ঠিক আছে 11তম, কিন্তু সেটা তো আপনার রাষ্ট্রের পরিস্থিতি বুঝবো না আমরা। আমরা তো এই রাষ্ট্রেরই নাগরিক। আমরা রাষ্ট্রের থেকে যদি নিজেরাই অন না করি তাহলে কিভাবে এই জিনিসগুলো চলবে? এই দাবিটা আসলে খুব বেশি যৌক্তিক দাবি বলে মনে করি না, এবং আমার মনে হয় সরকারকে এখানে হাত টেনে যেতে হবে, কারণ এছাড়া কোনো গত্যন্তর নাই। কারণ এটা যদি যৌক্তিক দাবি হতো তাহলে সরকার সবাই আমরা বুঝি যে কোনখানে কি করতে হবে না না করতে হবে, কিন্তু জি, ইনফ্যাক্ট অধ্যাপক নুরী এই আলম দাবি। সিদ্দিকী, আপনাকে আরেকটি বিষয়ে আমি জানতে চাই আপনার থেকে যে আন্দোলন করে শিক্ষকরা তাদের সরকারি চাকরি নীতিমালা ভঙ্গ করেছেন বলে আপনিও মনে করছেন, তো সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে এ প্রেক্ষিতে? দেখেন, প্রথম কথা হলো যে এই যে যেই শিক্ষকরা এখানে 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 আপনি দেখেন
কিছু শিক্ষক বলছে তারা ছুটিতে আছেন, তাহলে এতজন শিক্ষক একসাথে ছুটিতে থেকে তারা কিভাবে শহীদ মিনারে আসে? এই চাকরিবিধির যে লঙ্ঘন, এগুলাকে যদি আপনি যদি স্পষ্টভাবে এদেরকে অন্তত শোকজ যদি না করা হয়, তাহলে কিন্তু এরা কখনো থামবে না। আমার প্রথম প্রশ্ন হলো যে চাকরিতে থেকে আপনি কখনো এই কাজ করতে পারেন না। এই এই জায়গাগুলোতে সরকারকে স্পষ্ট একটা পদক্ষেপ নিতে হবে। কারণ ভবিষ্যতে আপনি যৌক্তিক দাবিতে তার অনেকগুলো নিয়ম আছে, মানে আপনার স্তর আছে। সেই স্তরগুলো কি, যে আপনার যদি মনে হয় পছন্দ যদি না হয়, তাহলে আপনি প্রথমে ঢুকছেন যে আমি এই চাকরি করতে না পারি, আপনি তো চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চলে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ বহু বেকার ইউনিভার্সিটি থেকে পাশ করে শত শত ছেলেপিলেরা আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, না ওনাদের ওটা দরকার নেই, আপনি যেহেতু চাকরিতে আসছেন আপনি নিয়ম মেনে কাজটা করবেন। আপনি সরকারের থেকে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, এটা কোনোভাবেই কাম্য না। অতএব এই ক্ষেত্রে যেটা করা উচিত সরকার হবে, তাদেরকে অন্তত যে যে শিক্ষকরা আসছেন, যারা যারা আসছেন, তাদের একদম স্পষ্ট একটা ডিটেল তালিকা তৈরি করা, করে ওনাদের বিরুদ্ধে ওনাদের অন্তত একটা শোকজ নোটিশ পাঠানো যে আপনি চাকরি থেকে কেন এই কাজটা করছেন। আপনি যখন চাকরিতে জয়েন করেছেন তখন আপনি কিন্তু জেনেছেন যে আপনার টার্মস অফ রেফারেন্স গুলো কি। আপনি হঠাৎ করে একজন পেয়েছে বলে, একজন নার্স পেয়েছে বলে আমি পেয়ে যাব, আমাকে এই দাবি দিতে হবে, এটা তো কোনো মানে যুক্তি হতে পারে না। আর আপনি কোন সময় এই কাজটা করছেন? যে মুহূর্তে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে সেই সময়। আবার এট দ্য সেম টাইম আরেকটা সময় হলো কি, এখন হচ্ছে যে আপনি জাতীয় ইলেকশনটাকে সামনে রেখে এখানে নানান ধরনের ট্যাক্স কাজ করতেছে। তা আমার বিশ্বাস হলো যে সরকার এই ব্যাপারগুলো স্ট্রংলি হ্যান্ডেল করবেন। এবং এটা খুব মানে শিক্ষকরা যদি ওনারা সত্যি সত্যি ওনারা ওনাদের জবে থাকতে চান, চাকরি করতে চান, তাহলে ওনাদের সরকারের নিয়মগুলো চাকরিবিধি মেনে ওনাদেরকে চাকরি করতে হবে। এটা হলো আমার একদম সুস্পষ্ট কথা আর কি। আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয় ওনারা এই জিনিসগুলা বিবেচনায় নেবেন। থ্যাংক ইউ। জি, একদমই পরিষ্কার আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে অধ্যাপক নুরুল আলম সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।